উদ্ভিদের অঙ্গজ বংশ বিস্তারকেই অঙ্গজ জনন বলে। উদ্ভিদের অঙ্গজ জনন বিষয়টা হচ্ছে উদ্ভিদের দেহের কোনো অংশ জনিত্রী উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যখন একটি অপত্য উদ্ভিদ সৃষ্টি করে সেই জনন পদ্ধতিকে বলা হয় অঙ্গজ জনন। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ, শৈবাল, ছত্রাক, মশ, ফার্ন, এদের আমরা দেখেছি এর আগে যখন আমরা অযৌন জনন পড়েছি, খণ্ডীভবন প্রক্রিয়ায় বা ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে তারা অযৌন জনন সম্পন্ন করে। এই যে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন প্রক্রিয়ায় এই সমস্ত উদ্ভিদরা অযৌন জনন করে, এটাও কিন্তু এক ধরনের অঙ্গজ জনন। এখন অঙ্গজ জননের বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বৈশিষ্ট্য যে অঙ্গজ জননে একটা মাত্র উদ্ভিদের প্রয়োজন, একটা জনিত্রী উদ্ভিদ দরকার। অঙ্গজ জননের একক কি? ইউনিট অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। উদ্ভিদের দেহের অংশ, দেহাংশ, সেটাই হচ্ছে অঙ্গজ জননের একক। এই জননে মিওসিস কোষ বিভাজনের কোনো ভূমিকা নেই, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। উদ্ভিদের দেহের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজনের দ্বারা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করে, এটাই তো অঙ্গজ জনন। আর হচ্ছে যে যে অপত্য জীবটা তৈরি হবে, মানে অপত্য উদ্ভিদ তৈরি হবে, সেটা হুবহু জনিত্রী উদ্ভিদ তার মতন, তার গুণাবলী, তার বৈশিষ্ট্যাবলী, অর্থাৎ জনিত্রী উদ্ভিদের গুণাবলী, বৈশিষ্ট্যাবলী সবটাই অপত্য যে উদ্ভিদ সেই অপত্য উদ্ভিদে সঞ্চারিত হয়। ফলে অপত্য জীব বা অপত্য উদ্ভিদে আমরা কোনো ভ্যারিয়েশন পাবো না, আমরা কোনো প্রকরণ পাবো না। তাহলে অঙ্গজ জনন পদ্ধতিতে যখন কোনো ভ্যারিয়েশন নেই জীবের মধ্যে, কোনো ভেদ নেই জীবের মধ্যে, তাহলে সে স্বাভাবিকভাবেই অভিব্যক্তিতে অঙ্গজ জননের কোনো ভূমিকা নেই। এই অঙ্গজ জনন পদ্ধতির এটা হচ্ছে একটা বিশেষত্ব যে অত্যন্ত দ্রুততার সাথে অপত্য জীব তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে আমরা অঙ্গজ জননের সংজ্ঞা আলোচনা করলাম এবং অঙ্গজ জননের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এবার অঙ্গজ জননের প্রকারভেদ এবং অঙ্গজ জনন কিভাবে সম্পন্ন হয় আমরা সেটা আলোচনা করব। উদ্ভিদের অঙ্গজ জননকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বাভাবিক অঙ্গজ জনন, আর আরেকটা ভাগ হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। প্রথমে স্বাভাবিক অঙ্গজ জনন কাকে বলে? না, স্বাভাবিক অবস্থায় প্রাকৃতিকভাবে উদ্ভিদ দেহের কোনো অংশ মূল উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হয়, সেটাই হচ্ছে স্বাভাবিক অঙ্গজ জনন। আর কৃত্রিম অঙ্গজ জনন, যখন আমরা কৃত্রিম পদ্ধতিতে আমার প্রয়োজনীয় কোনো উদ্ভিদের বংশবিস্তারের জন্য কৃত্রিমভাবে অঙ্গজ জনন প্রক্রিয়া সম্পন্ন করি, তখন তাকে বলা হয় কৃত্রিম অঙ্গজ জনন বা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন। স্বাভাবিক অঙ্গজ জনন ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আর এটা হলো কৃত্রিম অঙ্গজ জনন বা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন। স্বাভাবিক বা প্রাকৃতিক অঙ্গজ জনন কাণ্ডের মাধ্যমে, পরিবর্তিত কাণ্ডের দ্বারা। এটা হতে পারে পাতার দ্বারা, এটা হতে পারে মূলের দ্বারা। পরিবর্তিত কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন এটা আবার তিন রকমের হতে পারে। একটা ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা, অর্ধবায়ব কাণ্ড দ্বারা, বায়ব কাণ্ড দ্বারা। ভূনিম্নস্থ কাণ্ড মানে আন্ডারগ্রাউন্ড স্টেম,
আর ভূনিম্নস্থ কাণ্ড বা আন্ডারগ্রাউন্ড স্টেম মানে মডিফাইড স্টেম। আর কেন মডিফাইড হচ্ছে? মূলত তারা খাদ্য সঞ্চয়ের জন্য তারা পরিবর্তিত হয়, রূপান্তরিত হয়। তাহলে ভূনিম্নস্থ কাণ্ডের দ্বারা কি কি তার ভাগ দেখো। ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা মানে আর মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম দ্বারা এটা হতে পারে গ্রন্থিকাণ্ড। গ্রন্থিকাণ্ড মানে হচ্ছে রাইজোম, এর উদাহরণ হচ্ছে আদা। স্ফীতকন্দ বা টিউবার, যার উদাহরণ হচ্ছে গোলালু। 3 হচ্ছে কন্দ বা বাল্ব, উদাহরণ হচ্ছে পেঁয়াজ। আর গুড়ি কন্দ বা কর্ম, CORN, কর্ম, যার উদাহরণ হচ্ছে ওল। আমরা পরে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে যে অর্ধবায়ব কাণ্ড, সাব এরিয়াল স্টেম। এখন প্রথমে আমরা একটু অর্ধবায়ব কাণ্ড এটা বানেটা একটু বুঝে নিই। আচ্ছা ধরো এইটা হচ্ছে একটা উদ্ভিদের শুট কাণ্ড, আর এই টেবিলটার উপর রয়েছে, টেবিলটা মনে করো হচ্ছে মাটি। একদম মাটির উপরিভাগে যে কাণ্ডটা রয়েছে, কাণ্ডের তো পর্ব মধ্য এগুলো থাকবে, সেই পর্ব থেকে শাখা উৎপন্ন হবে। ধরো এই পর্ব থেকে এই শাখা উৎপন্ন হয়েছে, একেবারে শাখা উৎপন্ন হয়েছে। এইবার শাখা উৎপন্ন হওয়ার পর এই শাখা অনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এইবার এই যে শাখাটা বেরোলো, এই শাখাটা কিছুটা মাটির ভেতর আর কিছুটা মাটির ওপর দিয়ে যখন যায়, তখন তাকে বলা হয় অর্ধবায়ব কাণ্ড বা সাব এরিয়াল স্টেম। এইবার এই সাব এরিয়াল স্টেম, তাহলে এখান থেকে উৎপন্ন হয়েছে, এখানে একটা পর্ব আছে। আর দেখো এই মুখটাকে আমরা মনে করি আর একটা পর্ব। তাহলে এই কাণ্ডের এই পর্ব থেকে এটা উৎপন্ন হয়েছে, এটা পর্ব মধ্য, এইটা হচ্ছে পর্ব মধ্য, আর এটা হচ্ছে আর একটা পর্ব এই কাণ্ডের। এই পর্ব থেকে আবার অস্থানিক মূল মাটির ভেতরে প্রবেশ করবে, আর ওপর থেকে পিটক তৈরি হবে। এইবার পরবর্তীতে এই যে কাণ্ডটা, অনুভূমিক কাণ্ডটা বেরিয়েছে, আর বলে রাখি এটা কিন্তু সাধারণত খুব দুর্বল বৃক্ষ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে হয়। এই কাণ্ডটা খুব দুর্বল এবং হচ্ছে নরম। এই গাছটাও খুব দুর্বল, খুব নরম, আর এটাও এই শাখাটাও খুব দুর্বল এবং নরম। এইটা মাঝখানে দিয়ে নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। ভেঙে গেল তখন এখান থেকেই আর একটা নতুন অপত্য উদ্ভিদ তৈরি হবে। অর্ধবায়ব কাণ্ডটা কি আমি বললাম, এটা এবার বিভিন্ন রকম হতে পারে। কি, 1 নম্বর হচ্ছে ধাবক, ইংরেজিতে বলা হয়েছে রানার। 2 বক্রধাবক, ইংরেজিতে বলা হয়েছে স্টোলন। খর্বধাবক, ইংরেজিতে বলে অফসেট। আর একটা হচ্ছে ঊর্ধ্বধাবক বা সাকার। তাহলে এই হচ্ছে অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন। এবার বায়ব কাণ্ডের দ্বারা, অর্থাৎ এই কাণ্ডটা সবটাই মাটির ওপরে, বায়ুতে, এর কোনো অংশ মাটির নিচে নেই। যেমন ক্যাকটাস, এটা বায়ব কাণ্ডের দ্বারা এর বংশবিস্তার হয়, আমরা পরে বিস্তারিত আলোচনা করব। বুলবিলের দ্বারা, এটা হচ্ছে ওই অর্ধবায়ব কাণ্ডেরই পরিবর্তিত রূপ, বুলবুলের দ্বারা অঙ্গজ জনন হয়। আর পাতার দ্বারা অঙ্গজ জনন হয়, উদাহরণ হচ্ছে পাথরকুচি, আমরা পরে এটা আলাদা করে আলোচনা করব। আর 3 নম্বর হচ্ছে মূলের দ্বারা অঙ্গজ জনন। আমরা এবার আলোচনা করব কাণ্ড দ্বারা প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি। প্রথমেই আলোচনা করব
মৃদ্গত বা ভূনিম্নস্থ কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন। আমরা জানি যে প্রত্যেক আলুর গায়ে, আর আলু মানেই হচ্ছে একটা স্ফীতকন্দ, তার পর্ব মধ্য শল্কপত্র বর্তমান। এইগুলোন যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা শল্কপত্র, পর্বমধ্য, এই যে এই যে এই 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 যে এই জায়গাগুলোন এইগুলোন সব হচ্ছে পর্বমধ্য এবং শল্কপত্র। এইবার শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মায়। দেখো শল্কপত্রের কক্ষে কত কাক্ষিক মুকুল জন্মেছে, এই যে কাক্ষিক মুকুল জন্মেছে, এই যে এইগুলোন শল্কপত্র, এটা খুব ভালো বোঝা যাচ্ছে। এই যে শল্কপত্র এইগুলোন সব শল্কপত্র। কাক্ষিক মুকুল সহ গর্তটিকে সাধারণ কথায় চোখ বলে। তার মানে এই একটা চোখ, এই আলুর ক্ষেত্রে এই যে এগুলো সব চোখ। এই চোখ থেকেই অনুকূল পরিবেশে নতুন আলু গাছ সৃষ্টি হয়। আর আলু হচ্ছে, এটা গোল আলু, এই স্ফীতকণ্ডে সাধারণত অস্থানিক মূল থাকে না। সুতরাং আমরা দেখলাম যে ভূনিম্নস্থ কাণ্ড, তার একটি প্রধান অংশ স্ফীতকন্দ বা টিউবার দ্বারা কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে অঙ্গজ জনন হয়। এইবার আমরা উদ্ভিদ গ্রন্থিকন্দ বা রাইজোমের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ জনন করে সেটা আমরা আলোচনা করব। তোমরা এই নমুনাটাকে দেখে নিশ্চয়ই চিনতে পারছ, এটি আদা। এটা এক প্রকার মৃদ্গত বা ভূনিম্নস্থ কাণ্ড, আর এই ধরনের ভূনিম্নস্থ কাণ্ডকে বলা হয় রাইজোম। দেখো এই যে রাইজোমে মধ্য এবং পর্ব দেখা যাচ্ছে। দেখো এই একটা পর্ব, এই একটা পর্ব, আর এই মাঝের জায়গাগুলোকে বলা হয় পর্বমধ্য। এই পর্বমধ্যগুলোন কি হয় না, এই পর্বমধ্যগুলোন শল্কপত্র দ্বারা আবৃত থাকে। এইবার শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল থাকে। এই যে কাক্ষিক মুকুল থাকে, কাক্ষিক মুকুল থেকেই একপার্শ্বীয় শাখা প্রশাখা নিয়মিতভাবে উৎপন্ন হয়। আর কাণ্ড এবং শাখা প্রশাখার অগ্রভাগে, এই দেখো কাণ্ড এবং শাখা প্রশাখার অগ্রভাগে একটি করে অগ্রমুকুল বর্তমান। এই অগ্রমুকুলের সাহায্যে গ্রন্থিকাণ্ড লম্বায় বৃদ্ধি পায় এবং একটি বিশেষ ঋতুতে মাটির ওপর বিটপ উৎপন্ন করে। এই দেখো এইখানে দেখানো হয়েছে, এই রকম একটি অগ্রমুকুল থেকে এই আদা গাছটা উৎপন্ন হয়েছে। এই দেখো এই আদা গাছটা এইরকমই একটা অগ্রমুকুল ছিল, সেই অগ্রমুকুল থেকে এই নতুন অপত্য উদ্ভিদ দেখো বিটপ অংশ তৈরি করেছে। তাহলে কন্দ বা বাল্ব এর মাধ্যমে উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ জনন। কন্দ বা বাল্ব এই প্রকার মৃদ্গত কাণ্ড সর্বাপেক্ষা ক্ষুদ্র। এর উদাহরণ হচ্ছে পেঁয়াজ। এক্ষেত্রে কাণ্ডটি চ্যাপ্টা এবং অনেকটা অবতল চাকতির ন্যায় দেখতে হয়। দেখা হচ্ছে এই যে একটা সাদা একটা অংশ, তোমরা বুঝতে পারছো, আমি আবার দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। দেখো এই সাদা অংশটা চাকতির মতন, অনেকটা অবতল গোলাকার চাকতির মতন, এটাই হচ্ছে পেঁয়াজের বা কন্দের কাণ্ড। এই প্রকার কাণ্ডে যে পর্ব মধ্যগুলি থাকে
তারা খুবই সংকুচিত এবং অপ্রসারিত অবস্থায় থাকে। পর্ব থেকে অনেকগুলি রসালো শল্কপত্র উৎপন্ন হয়। দেখো এই যে কাণ্ড, এই কাণ্ড থেকে দেখো এইগুলো হচ্ছে রসালো শল্কপত্র উৎপন্ন হয়েছে। একেবারে শেষের দিকে, অর্থাৎ আমরা যে পেঁয়াজে আমরা দেখতে পাই এই যে এই অংশটা, এই অংশটা, এটা হচ্ছে পেঁয়াজের সর্বাপেক্ষা শেষ শল্কপত্র, এবং এই শেষ শল্কপত্রটা কাগজের মতো শুষ্ক, আর ভেতরের এই যে রসালো যে শল্কপত্রগুলো আছে, রসালো শল্কপত্র, সেই রসালো শল্কপত্র আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। এখানটায় একটু দেখে নাও, এই যে চাকতির মতন ক্ষুদ্র কাণ্ড, এরই নিম্ন অংশ থেকে মূল নির্গত হয়েছে। তাহলে এইভাবে বাল্ব কন্দ অঙ্গজ উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ জননে অংশগ্রহণ করে। গুড়িকন্দ ওলের ক্ষেত্রে দেখা যায়, এর সাহায্যে অঙ্গজ জনন হয়। এই প্রকার মৃদ্গত কাণ্ড খুব বড় ও গোলাকার হয় এবং কাণ্ড গুড়ির মতো মাটির নিচে খাড়াভাবে অবস্থান করে। প্রকৃতপক্ষে গুড়িকন্দ একটি পরিবর্তিত পর্বমধ্য শল্কপত্র দিয়ে বেষ্টিত থাকে। শল্কপত্রের কক্ষে নির্গত অস্থানিক মুকুলগুলি খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে ছোট ছোট গুড়িকন্দের সৃষ্টি করে। এদের চলতি ভাষায় মুখী বলে। ছবিতে যে ডটার কর্ম লেখা আছে সেইগুলি হচ্ছে ছোট ছোট গুড়িকন্দ বা মুখী। গুড়িকন্দের অঙ্কদেশ ও পাশদেশ থেকে অনেকগুলি অস্থানিক মূল বার হয়, অ্যাডভেন্টিটিয়াস রুট। এর অগ্রভাগে অবস্থিত অগ্রমুকুল থেকে অনুকূল ঋতুতে ভৌম পুষ্পদণ্ড বার হয়। গুড়িকন্দের নিচের দিক থেকে নতুন পর্বমধ্য তৈরি হয়। এইভাবে অঙ্গজ জনন সম্পন্ন হয়। পরিবর্তিত অর্ধবায়ব কাণ্ডের দ্বারা উদ্ভিদের অঙ্গজ জনন। এটি একটি কচুরিপানা জলজ ভাসমান উদ্ভিদ, বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। এই কচুরিপানা উদ্ভিদের এই যে কাণ্ড, এই কাণ্ডের পর্বের কাক্ষিক মুকুল থেকে এই শাখাটা উৎপন্ন হয়েছে। উৎপন্ন হয়ে জলের ওপর ভাসমান অবস্থায় বৃদ্ধি পেতে থাকে। এই অংশ, তার মানে এই অংশটা হচ্ছে পর্ব মধ্য। এইখানে এর আর একটা পর্ব আছে। এই পর্ব থেকে মূল উৎপন্ন হয়েছে, মূল উৎপন্ন হয়ে নিচের দিকে গেছে, আর ওপরে বিটক অংশ তৈরি হয়েছে। এটি হচ্ছে এই যে শাখাটা, এই শাখাটাকেই বলা হয় হচ্ছে অফসেট বা খর্বধাবক বা প্ররোহ। একটা সময় কি হয়, এই অফসেট বা খর্বধাবকটা বিচ্ছিন্ন হয়ে যায়, এবং বিচ্ছিন্ন হয়ে গেলে মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, এটা মাতৃ উদ্ভিদ ধরি, তাহলে বিচ্ছিন্ন হয়ে এই উদ্ভিদটা তখন স্বাধীনভাবে বাঁচতে পারে। ঠিক এইটার ছবির পেছন দিকে দেখো, তাকালে এইটা আমরা খুব আরো ভালোভাবে বুঝতে পারবো। এইখান থেকেও অফসেট বা খর্বধাবক নির্গত হয়েছিল এই যে, এবং এখানেও একটা উদ্ভিদ তৈরি হয়েছিল। তারপর এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, হয়ে এটা মাতৃ উদ্ভিদের সঙ্গে রয়ে গেছে। এই উদ্ভিদটা শুষ্নি। দেখো গাছটাকে চিনতে পারছো কিনা?
এটা শুষ্নি গাছ। শুষ্নি ধাবকের সাহায্যে অঙ্গজ জনন করে। এটা হচ্ছে মূল, শুষ্নি গাছটার প্রধান মূল। এখান থেকে শুষ্নি গাছ শুরু হলো, কাণ্ড, এটা হচ্ছে গাছ, কাণ্ড, কাণ্ড গাছের। এইবার কাণ্ডের পর্ব থেকে শাখা বেরিয়েছে। এই যে হচ্ছে দেখো সেই শাখাটা, শাখাটা ভূমির সঙ্গে সমান্তরালভাবে অগ্রসর হয়, সমান্তরালভাবে অগ্রসর হয়। এই দেখো সমান্তরালভাবে অগ্রসর হচ্ছে। এবার এইখানটা একটু ভালো বোঝা যাচ্ছে, তাই আমি এখানটা দেখাচ্ছি। দেখো এই কাণ্ডটা কিভাবে এগোয়, এই শাখাটা অর্ধেক মাটির নিচ দিয়ে অর্ধেক মাটির ওপর দিয়ে, সেই কারণে এটাকে বলা হয় অর্ধ বায়ব কাণ্ড। এইবার দেখো এই যে এই একটা পর্ব আর এই হচ্ছে আর একটা পর্ব, তাহলে এই পর্ব মধ্যটা হচ্ছে দীর্ঘ পর্ব মধ্য। এই পর্ব থেকে নিচে মূল নির্গত হয়েছে, ওপরে বিটপ অংশ। আবার ঠিক অনুরূপভাবে এই পর্ব থেকে নিচে মূল বেরিয়েছে এবং ওপরে হচ্ছে বিটপ, নিচে মূল ওপরে বিটপ। এইবার এই ধাবকটা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেলে তখন স্বাধীনভাবে এই উদ্ভিদটা বেড়ে উঠবে। আবার এই একটা পর্ব আর এই একটা পর্ব, এই যে দীর্ঘ পর্ব মধ্য, এইটাই হচ্ছে ধাবক। এখান থেকে নিচে মূল বেরিয়েছে, ওপরে বিটপ। এবার কোনো অংশে কোনো কারণে এইটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই শুষ্নি গাছটা স্বাধীনভাবে বাঁচতে থাকবে। তাহলে এইভাবে ধাবকের সাহায্যে শুষ্নি জাতীয় উদ্ভিদ অঙ্গজ জনন সম্পন্ন করে। থানকুনি উদ্ভিদ, এটা থানকুনিও ধাবক সৃষ্টির মাধ্যমে অঙ্গজ জনন করে। এইটা মূল উদ্ভিদটা, থানকুনি উদ্ভিদ। এই দেখো এখান থেকে বেরিয়েছে ধাবক, এইখানে একটা পর্ব। তাহলে এই মূল উদ্ভিদের কাণ্ডে থেকে একটা পর্ব আর এই একটা পর্ব, এই মাঝের স্থানটা হচ্ছে পর্ব মধ্য। এইবার এই পর্ব অংশে এসে কি হলো না, নিচের দিকে দেখো, নিচের দিকে মূল বেরিয়েছে, ওপরে বিটপ। আবার এই কাণ্ড থেকে ধাবক উৎপন্ন হয়েছে, ধাবক উৎপন্ন হয়ে এইখানে আবার নিচে মূল তৈরি করেছে, আবার ওপরে উদ্ভিদ তৈরি করেছে। তাহলে এইটাই হচ্ছে ধাবক, এবং এই ধাবক অর্ধেক মাটির নিচ দিয়ে যায়, অর্ধেক মাটির ওপর দিয়ে যায়, তাই বলা হয় হচ্ছে অর্ধ বায়ব কাণ্ড। থানকুনিও শুষ্নির ন্যায় এই ধাবক সৃষ্টির মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে। আমরা বক্র ধাবকের সাহায্যে উদ্ভিদ কিভাবে বংশ বিস্তার করে সেটা বুঝে নিই। বক্র ধাবক আমরা পাবো ফার্নের ক্ষেত্রে, এটা একটা ফার্ন গাছ, তোমরা নিশ্চয়ই চিনতে পারছ। এছাড়া মেন্থাও বক্র ধাবকের সাহায্যে অঙ্গজ জনন করে। ভালো করে লক্ষ্য করো, এই হচ্ছে একটা গাছ, মূল গাছটা ফার্ন। এইখান থেকে পর্ব বের হয়ে এখানে যে কটা গাছ আছে সব কটার জন্য কিন্তু এক একটা পর্ব এসছে। এই দেখো এক একটা পর্ব এসছে, অর্থাৎ এইখান থেকে একটা পর্ব, একটা গাছ, এইখান থেকে পর্ব উৎপন্ন হয়েছে, পর্ব উৎপন্ন হয়ে পর্ব মধ্য বিস্তার লাভ করেছে। এখন ফার্নের ক্ষেত্রে কি হয়েছে, এই যে শাখাটা যেটা একটা পর্ব থেকে উৎপন্ন হয়ে অনুভূমিকভাবে বৃদ্ধি পেয়েছে, সেটা মাটির একেবারে নিচ দিয়ে যায়নি, মাটির অর্ধেক নিচ দিয়ে অর্ধেক ওপর দিয়ে যায়নি,
এ কি করেছে, এই রকম মাটির ওপরে উঠেছে, উঠে বুঝতে পেরেছে ও মাটির উপরে যাচ্ছে, ও আবার মাটিকে স্পর্শ করেছে, আর যেই মাটিকে স্পর্শ করেছে অমনি বিটপ উৎপন্ন হয়েছে। এই যে অমনি বিটপ উৎপন্ন হয়েছে, বিটপ উৎপন্ন হয়েছে। বুঝলে কি? তাহলে তাহলে এইভাবে ফার্ন ফার্ন জাতীয় উদ্ভিদ বক্রধাবকের সাহায্যে অঙ্গজ জনন করে। বুলবিল দ্বারা অঙ্গজ জনন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন বাই বুলবিল। কয়েকটি উদ্ভিদের বায়ব কাণ্ডের কাক্ষিক মুকুল অতিরিক্ত খাদ্য সঞ্চয় করে বর্তুলাকার ধারণ করে। এই গোল বলের মতো পরিবর্তিত মুকুলকে বুলবিল বলে। বুলবিল কন্দ থেকে মানে কাণ্ড থেকে বিচ্যুত হয়ে মাটিতে অনুকূল পরিবেশে পড়লে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। খাম আলুর ক্ষেত্রে এই বুলবিল গঠিত হয়। বায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন থ্রু এরিয়াল স্টেম। এটা ফণী মনসা। এর কাণ্ডের বিশেষত্ব হচ্ছে কাণ্ড সবুজ বর্ণের চ্যাপ্টা আকার ধারণ করেছে। একে বলা হয় হচ্ছে পর্ণকাণ্ড। এবার এই ক্যাকটাসের দেখো, এই অংশ থেকে এটা একটা পর্ব, আবার এটা একটা পর্ব। এবার এই পর্ব থেকে এই অংশটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে মাটির সংস্পর্শে আসে, বা এই অংশটা বিচ্ছিন্ন হয়ে যদি মাটির সংস্পর্শে আসে, তাহলে এখান থেকে আবার অপত্য ক্যাকটাস তৈরি হবে। এটাই হচ্ছে বায়ব কাণ্ডের দ্বারা উদ্ভিদের অঙ্গজ জননের উদাহরণ, যা ফণী মনসা বা ক্যাকটাসে দেখতে পাওয়া যায়। এই গাছটা হচ্ছে পাথরকুচি গাছ। এইটা পাথরকুচি গাছের পাতা। আমরা জানি যে পাথরকুচি গাছ সে অঙ্গজ জনন করে পত্রজ মূলের দ্বারা। এই গাছের পাতাটা যখন ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়, তখন কি হয় দেখো, ছিন্ন হয়ে এই পাথরকুচির পাতাটা মাটিতে পড়েছে। এইবার দিন 10-15 পর কি হয় দেখো, এই যে পাথরকুচি পাতার এই যে কিনারাগুলো আছে, এই প্রত্যেকটা কিনারা থেকে, খাঁজ থেকে পত্রজ মুকুল বের হয়, এবং সেই পত্রজ মুকুলের নিচে মূল তৈরি হয়। এইবার ওই পাতার কর্তৃত অংশ যদি মূলটা মাটিতে প্রবেশ করে, তখন সেখান থেকে একটা আলাদা পাথরকুচি গাছ সৃষ্টি হয়। এইভাবে পাথরকুচি তার পত্রজ মূলের দ্বারা অঙ্গজ জনন করে। এবার আমরা আলোচনা করব মূলের মাধ্যমে উদ্ভিদ কিভাবে অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জনন সম্পন্ন করে। বোর্ডের দিকে তাকাও। মূল দ্বারা অঙ্গজ জনন, এটাকে দুভাগে ভাগ করা হয়, প্রধান মূলতন্ত্রের পরিবর্তন দ্বারা এবং অস্থানিক মূলের পরিবর্তন দ্বারা। এইবার একটু শুনে নাও বিষয়টা, যে উদ্ভিদের আমরা জানি দু রকমের মূল থাকে, একটা হচ্ছে প্রধান মূল ও মূলতন্ত্র, আর একটা হচ্ছে অস্থানিক মূল। তা এই যে প্রধান মূল বা ট্যাপ রুট, এটা সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়। ভ্রূণ মূল পরিবর্তিত হয়ে প্রধান মূল বা ট্যাপ রুট তৈরি করে এবং মূলতন্ত্র গঠন করে। খাদ্য সঞ্চয়ের জন্য কি করে না, এই প্রধান মূলটা নানান রকম ভাবে পরিবর্তিত হয়। আমরা সেই পরিবর্তনগুলোরই এবার আলোচনা করব। বোর্ডের দিকে তাকাও। কি কি? একটা হতে পারে মূলকাকার বা ফিউসিফর্ম। এটা হচ্ছে প্রধান মূল। প্রধান মূল কি হয়েছে,
খাদ্য সঞ্চয়ের জন্য ওপরের দিকটা এবং মাঝের দিকটা স্ফীত হয়েছে, হয়ে হঠাৎ নিচে শুরু হয়ে গেছে। এটাকে বলে মূল কাকার প্রধান মূলের পরিবর্তন। এবং এখান থেকে দেখো অস্থানিক মূল নির্গত হয়েছে এবং এর মাধ্যমে উদ্ভিদ অঙ্গজ জনন বা অঙ্গজ বংশবিস্তার করে। এক্ষেত্রে দেখো এটাকে বলে শাঙ্কবাকার বা কনিক্যাল। প্রধান মূলটা খাদ্য সঞ্চয়ের জন্য ওপরে এবং মাঝে স্ফীত হয়েছে এবং হঠাৎ নিচের দিকে শুরু হয়ে গেছে। এখানেও দেখো শাখা মূল উৎপন্ন হয়েছে। এবার দেখো শালগমাকার বা নেপিফর্ম। এখানে কি হয় যে উদ্ভিদের এই প্রধান মূলটা দেখো অতিরিক্ত খাদ্য সঞ্চয়ের ফলে কেমন গোলাকার হয়ে গেছে এবং তারপর হঠাৎ নিচের দিকে শুরু হয়ে গেছে, আর গায়ে শাখা মূল থাকে। তাহলে এটা হচ্ছে প্রধান মূল রূপান্তরিত হয়েছে শালগমাকার। এর উদাহরণ হচ্ছে বিট, আর শাঙ্কবকারের উদাহরণ হচ্ছে গাজর, আর মূলক আকারের উদাহরণ হচ্ছে মূলো। তাহলে মূলক, গাজর আর হচ্ছে বিট। এক্ষেত্রে একটা কথা বলি যে এই উদ্ভিদগুলো কি হয়, সাধারণত 2 বছর বেঁচে থাকে। হ্যাঁ, এবং এদের যে প্রধান মূলটা খাদ্য সঞ্চয়ের জন্য নানানভাবে পরিবর্তিত হয়েছে। মূলার ক্ষেত্রে ফিউসিফর্ম, গাজরের ক্ষেত্রে কনিক্যাল, শালগমের বিটের ক্ষেত্রে নেপিফর্ম। ওরা খাদ্য সঞ্চয় যেটা করেছিল, শীতকালে কি করে 2 বছর এই উদ্ভিদটা বেঁচে থাকে। সমগ্র শীতকালে এই কাণ্ডের খাবার তারা খায়, খেয়ে বেঁচে থাকে। তাহলে এইভাবে প্রধান মূল সে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে অঙ্গজ জননে সাহায্য করে। এইবার আমরা একটু দেখে নেব যে অস্থানিক মূলের পরিবর্তনটা কিভাবে হয়। তার আগে অস্থানিক মূলটা কি না, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে প্রধান মূল এটা নষ্ট হয়ে যায়। প্রধান মূল নষ্ট হয়ে যাওয়ার পর সেই ওই অংশ থেকে বা কাণ্ড থেকে বা পাতা থেকে যে কোনো জায়গা থেকে অস্থানিক মূল তৈরি হয়। তা এক্ষেত্রে কি হয়, অস্থানিক মূল যেটা আমরা রাঙা আলুর ক্ষেত্রে দেখতে পাই, যে একটা কান্দাল মূল যেটাকে বলা হয় রুট টিউবার্স, তার অস্থানিক মূলটা অনিয়তাকার ভাবে বৃদ্ধি পেয়ে কান্দাল মূল তৈরি করেছে এবং এইভাবে রাঙা আলু তার অঙ্গজ জনন করে। আর গুচ্ছিত মূল যেটাকে ক্লাস্টার্ড রুটস বলা হয়, ডালিয়ার ক্ষেত্রে দেখা যায়। সেক্ষেত্রে কি হয়, ডালিয়ার অনেকগুলো অস্থানিক মূল তারা রূপান্তরিত হয়, পরিবর্তিত হয়ে অনেকগুলো কান্দাল মূলের মতন গঠন তৈরি করে, যাকে বলা হয় গুচ্ছিত মূল। তো ডালিয়া সেইভাবে অঙ্গজ জনন করে। আমরা কান্দাল মূল আর গুচ্ছিত মূল এরপরে আরেকবার আমরা আলোচনা করব। বেশ, প্রধান মূল পরিবর্তিত হয়ে খাদ্য সঞ্চয়ের জন্য পরিবর্তিত হয়ে কিভাবে উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তারের বা অঙ্গজ জননের সাহায্যকারী একক হিসাবে কাজ করে সেটা আমরা আলোচনা করেছি। এবার আমরা উদাহরণগুলোকে একটু মিলিয়ে নেব। দেখো, এই গাছটাকে তোমরা সকলেই চেনো। এই গাছটা হচ্ছে মূলো গাছ। এই মূলা গাছ অর্থাৎ মূলক আকার বা ফিউসিফর্ম, এটা প্রধান মূল। খাদ্য সঞ্চয়ের নিমিত্ত এই প্রধান মূল স্ফীত হয়েছে, ওপরের দিকে স্ফীত, মাঝে স্ফীত, তারপর আস্তে হয়ে নিচের দিকে শুরু হয়েছে। এইভাবে এখানে যে খাদ্য সঞ্চিত থাকে, সেই সঞ্চিত খাদ্যই এই উদ্ভিদ গ্রহণ করে। এই ধরনের উদ্ভিদ সাধারণত 2 বছর বাঁচে এবং শীতকালে এই পুরো এই প্রধান মূলে যে খাবার সঞ্চিত হয়ে থাকে সেই খাদ্যই এ গ্রহণ করে। আমরা জানি প্রধান মূলে শাখা মূল থাকবে। এই দেখো, এইটা পুরোটা যদি প্রধান মূল হয়, এই দেখো শাখা মূল, এই যে শাখা মূল, এই যে শাখা মূল, এরকম তোমরা অসংখ্য, এই যে শাখা মূল, শাখা মূল, এই যে শাখা মূল। এবার দ্বিতীয় উদাহরণ দেখো, গাজর।
এটা হচ্ছে শাঙ্কবাকার, এইটা প্রধান মূল খাদ্য সঞ্চয়ের নিমিত্ত স্ফীত হয়েছে, স্ফীত হয়ে অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জননের একক হিসাবে ও কাজ করছে। এর অগ্রভাগ এবং মধ্যভাগ স্ফীত হয়ে ক্রমশ আস্তে নিচের দিকে শুরু হয়েছে। এখন যেহেতু এটাও হচ্ছে একটা প্রধান মূল, এরও শাখা মূল আমরা খুঁজে পাবো। দেখো শাখা মূল, বুঝতে পারছো? এই দেখো শাখা মূল, এই যে শাখা মূল, এই যে শাখা মূল, শাখা মূল, এই যে শাখা মূল, বুঝতে পেরেছ? বেশ, এইবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিট, শালগমাকার, নেপিফর্ম, খাদ্য সঞ্চয়ের নিমিত্ত অতিরিক্ত খাদ্য সঞ্চয় করে এই মূলটা একেবারে গোলাকার আকার ধারণ করেছে, আর নিচের দিকটা হঠাৎ সরু হয়ে লেজের মতন সরু হয়ে গেছে। এ পরিবর্তিত মূল, প্রধান মূল খাদ্য সঞ্চয়ের নিমিত্ত পরিবর্তিত হয়ে উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জননের একক হিসাবে কাজ করছে। এটা যদি প্রধান মূল হয়, এরও শাখা মূল থাকবে। দেখো, এটা যদি প্রধান মূল হয় তাহলে এই দেখো শাখা মূল, এই যে শাখা মূল, এই যে শাখা মূল, এই যা দেখছো এগুলো সব শাখা মূল। প্রধান মূল থেকে শাখা মূল বেরিয়েছে, এই যে শাখা মূল, এই যে শাখা মূল, এই যে শাখা মূল। তাহলে এটা হচ্ছে শালগমাকার বিট, প্রধান মূল খাদ্য সঞ্চয়ের নিমিত্ত পরিবর্তিত হয়ে উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জননের সাহায্যকারী একক হিসেবে কাজ করছে। অস্থানিক মূল অঙ্গজ জননের জন্য পরিবর্তিত হয়েছে। একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল বিনষ্ট হয়ে অস্থানিক মূল তন্ত্র গঠন করে। অস্থানিক মূল মূল, কাণ্ড, পাতা প্রভৃতি যে কোনো অংশ থেকেই উৎপন্ন হতে পারে। অঙ্গজ জননের জন্য ভূনিম্নস্থ অস্থানিক মূল খাদ্য সঞ্চয় করে বিভিন্ন আকারে স্ফীত হয়। তার প্রকারভেদ ছবিতে রয়েছে। কন্দাল মূল, টিউবারাস রুট অর রুট টিউবার্স, উদাহরণ রাঙা আলু। খাদ্য সঞ্চয়ের ফলে অস্থানিক মূল অনিয়মিতভাবে, কোনো নির্দিষ্ট আকার ছাড়াই অনিয়মিতভাবে স্ফীত হয়েছে। গুচ্ছিত মূল, ডালিয়া। অনেকগুলি অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের ফলে কন্দাল ফুলের মতো স্ফীত হয়ে গুচ্ছাকারে অবস্থান করে। এইভাবে অস্থানিক মূল পরিবর্তিত হয়ে উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জননে সহায়তা করে। উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জননের আলোচনা শেষ হলো। ঘরে থেকো, সুরক্ষিত থেকো।